হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ চতুর্থ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ইলেকট্রন বিন্যাস। তো আজকের ক্লাসে আমি ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। তো ইলেকট্রন বিন্যাস ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে একটু শুরু থেকে আলোচনা করতে হবে। এর জন্য আমি কিছু ধাপ এখানে লিখে রেখেছি। তো আমি স্টেপ বাই স্টেপ সবগুলো আলোচনা করব। তো আশা করি যদি আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে ইলেকট্রন বিন্যাস নিয়ে যে সমস্যা আছে সমস্যাটি আর হবে না। তো আশা করি সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমে আমরা যদি শক্তি স্তরের ক্ষেত্রে দেখি যে নিলস বোর পরমাণুর মডেলে বলেছিলেন যে পরমাণু সমূহের নির্দিষ্ট সংখ্যক কক্ষপথ রয়েছে, সুনির্দিষ্ট কক্ষপথ রয়েছে এবং সুনির্দিষ্ট কক্ষপথের মধ্যে কিন্তু নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন অবস্থান করে। তো তিনি শক্তি স্তরগুলোর নাম দিয়েছিলেন। প্রথম শক্তি স্তরকে তিনি কে দ্বারা প্রকাশ করেন, দ্বিতীয় শক্তি স্তরকে এল দ্বারা, তৃতীয় শক্তি স্তরকে এন দ্বারা, এভাবে কে এল এম এন, এভাবে তিনি কিন্তু কক্ষপথগুলোকে নির্দেশ করেন। এবং পরবর্তীতে তিনি বলেন যে নির্দিষ্ট সংখ্যক কক্ষপথে কিন্তু নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন অবস্থান করে। তো প্রথম কক্ষপথে কতটি ইলেকট্রন ধারণ করতে পারে বা দ্বিতীয় কক্ষপথ কতটি ইলেকট্রন ধারণ করতে পারে তার জন্য কিন্তু তিনি একটি সূত্র দিয়েছিলেন, সেটা হচ্ছে 2n²। অর্থাৎ প্রথম শক্তি স্তরের জন্য আমরা যদি n এর মান 1 বসাই তাহলে কিন্তু আমরা প্রথম কক্ষপথে কতটি ইলেকট্রন ধারণ করবে সেটি বুঝতে পারবো। তো আমরা যদি প্রথমেই লিখি যে কে শক্তি স্তরের জন্য n এর মান 1, তাহলে আমরা লিখতে পারি প্রথম শক্তি স্তর বা কে এর জন্য কে এর ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল টু 2n²। তো যেহেতু কে হচ্ছে একটি পরমাণুর প্রথম শক্তি স্তর, তাহলে n এর মান 1, তো এখানে আমরা n এর মান 1 বসাবো। তাহলে 2 × 1² ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। তো এভাবে দ্বিতীয় শক্তি স্তর এল এর জন্য ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। তো আমরা জানি এল এর জন্য n এর মান হবে 2, তো আমরা এখানে বসাতে পারি 2 × 2², তাহলে 2 × 4 ইকুয়াল টু হচ্ছে 8। তো একইভাবে অনুরূপভাবে তৃতীয় শক্তি স্তর বা কে এল এম এর জন্য ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2n², যেখানে n এর পরিবর্তে বসবে 3, তাহলে 3²। আমরা জানি m হচ্ছে তৃতীয় শক্তি স্তর, তো তৃতীয় শক্তি স্তরের জন্য আমরা লিখতে পারি 3, তার মানে 3², 3 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 9, 9 × 2 মানে হচ্ছে 18। একইভাবে চতুর্থ শক্তি স্তর বা কে এল এম এন এর ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল টু হচ্ছে 2 × n² ইকুয়াল টু হচ্ছে 2 × 4², তাহলে 16, আর এদিকে হচ্ছে 2, তার মানে হচ্ছে 32টি ইলেকট্রন ধারণ করতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টি, অর্থাৎ এল শক্তি স্তরে 8টি ইলেকট্রন নিতে পারবে এবং এম শক্তি স্তর হচ্ছে 18টি এবং 4 নম্বর শক্তি স্তর এন নিতে পারবে 32টি ইলেকট্রন। তো আমরা শক্তি স্তরও বুঝলাম, শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতাও বুঝলাম। এখন আমরা জানবো উপশক্তি স্তর, অরবিটাল এবং উপশক্তি স্তরের অরবিটালের ধারণ ক্ষমতা।
তো এখন আমরা দেখব উপশক্তি স্তর। তো উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা যায় এবং এল এর মান হচ্ছে n-1, আর এখানে n হচ্ছে প্রধান শক্তি স্তর। তো এখন আমরা যদি প্রথম কক্ষপথের জন্য আসি, তাহলে প্রথম কক্ষপথের জন্য n=1 হলে অর্থাৎ উপশক্তি স্তর L এর মান হবে n-1। তো আমরা জানি n মানে হচ্ছে কি, n মানে হচ্ছে এখানে যেহেতু প্রথম শক্তি স্তর n এর মান 1, তাহলে 1 - 1 হচ্ছে 0। তো 0 এর জন্য আমাদের অরবিটাল হচ্ছে s। 0 হচ্ছে একটি সংখ্যা, তার মানে এখানে অরবিটাল সংখ্যা হচ্ছে s। ওকে, তো দ্বিতীয় শক্তি স্তর L এর জন্য আমরা লিখতে পারি n=2। তাহলে উপশক্তি স্তর L এর জন্য আমরা লিখতে পারি n-1 হচ্ছে 2 - 1 হচ্ছে 1, আর 1 কে আমরা এইভাবে লিখতে পারি 0 1। তো 0 এর জন্য হচ্ছে s অরবিটাল এবং 1 এর জন্য হচ্ছে p অরবিটাল। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে দুটি, মানে এখানে হচ্ছে কি s অরবিটাল এবং p অরবিটাল। n=3 হলে L আমরা লিখতে পারি n-1। তো n এর পরিবর্তে আমরা লিখব 3 - 1 হচ্ছে 2। তো 2 হলে আমরা এইভাবে লিখতে পারি 0 1 2। 0 এর জন্য হচ্ছে s এবং 1 এর জন্য হচ্ছে p এবং d এর জন্য হচ্ছে 2 এর জন্য হচ্ছে d অরবিটাল। একইভাবে n=4 হলে L হচ্ছে 4 - 1 3। 3 আমরা এভাবে লিখতে পারি 0 1 2 3। 0 এর জন্য হচ্ছে s অরবিটাল, 1 এর জন্য হচ্ছে p অরবিটাল এবং 2 এর জন্য হচ্ছে d অরবিটাল এবং 3 এর জন্য হচ্ছে f অরবিটাল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কক্ষপথের জন্য অরবিটাল হচ্ছে s, দ্বিতীয় কক্ষপথের জন্য হচ্ছে sp এবং তৃতীয় কক্ষপথের জন্য হচ্ছে spd এবং চতুর্থ কক্ষপথের জন্য হচ্ছে spdf। তো এখন আমরা জানবো যে s অরবিটাল মূলত কতটি ইলেকট্রন ধারণ করতে পারে। তো আমরা জানি যে প্রথম কক্ষপথে যদি দুটি ইলেকট্রন হয়, তো প্রথম কক্ষপথের জন্য হচ্ছে s অরবিটাল, তো s এর দুটি নিবে। দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন হচ্ছে টোটাল 8টি, তো 8টি ইলেকট্রন কিন্তু s অরবিটাল এবং p অরবিটাল দুটির মধ্যেই থাকবে। তো s এ যদি দুইটি নেয় তাহলে p নেবে 6টি। তো আমরা যদি দেখি, তো s অরবিটাল আমরা জানি মূলত দুটি ইলেকট্রন ধারণ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে দুটি কিভাবে আসলো। তো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার জন্য অর্থাৎ spdf এর জন্য একটি সূত্র আছে, সেটা হচ্ছে 2 × 12 + 1। তো আমরা এখানে s এর জন্য যদি বসাই, তো দেখতে পাচ্ছি আমরা s এর জন্য হচ্ছে l এর মান 0। তাহলে l এর মান 1 হলে l এর মান যদি 0 হয়, তাহলে s অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? তাহলে s অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2 × 2, তারপর হচ্ছে l এর মান হবে 0 + 1। আমরা দেখতে পাচ্ছি এখানে l এর মান হচ্ছে 0। তাহলে 2 × 0 মানে হচ্ছে 0, 0 + 1 মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 2। তার মানে s অরবিটালে ইলেকট্রন ধারণ করতে পারবে দুটি। এখন আসি p অরবিটালের ক্ষেত্রে। তো আমরা জানি p অরবিটালের ক্ষেত্রে আমরা এখানে l এর মান পেয়েছি কত? 1। p অরবিটালের ক্ষেত্রে আমরা ধরবো l এর মান 1। তাহলে তো p আমরা লিখতে পারি 2 × 1 + 1। তাহলে 2 × 2 একে 2 আর 1 হচ্ছে 3, তার মানে 3 3 × 6। তাহলে p অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টি। তো আমরা যদি d অরবিটালের ক্ষেত্রে আসি, তাহলে 2 × l এর মান হবে কত? l এর মান হবে 2। l এর মান হবে 2। তৃতীয় কক্ষপথে d অরবিটাল থাকে, তাহলে আমরা বসাবো 2 + 1। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 × 2 × 4 এর 1 5, তাহলে 10। তো f অরবিটালের জন্য হবে 2 × f এর মান আমরা পেয়েছি 3, l এর মান 3। তাহলে 3 + 1 হচ্ছে 2 × 3 × 6 এর 1 7, 7 × 2 = 14। তার মানে আমরা জানি f অরবিটালে
পরে 14টি ইলেকট্রন নিতে পারবে, ডি 10টি ইলেকট্রন নিতে পারবে, এফ 6টি ইলেকট্রন নিতে পারবে, এস 2টি ইলেকট্রন নিতে পারবে। তো আমরা যদি এগুলো ফলো করি, এগুলো অনুসরণ করি, তাহলে কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসটা সহজে করতে পারবো। এখন আসা যাক পরবর্তী ধাপে। তো এখন আমরা দেখব যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যে ইলেকট্রন বিন্যাসের নীতি আছে সেই বিষয়টা। তো ইলেকট্রন বিন্যাস করার সময় প্রথমে ইলেকট্রন কিন্তু 1s এ প্রবেশ করবে, তারপর হচ্ছে 2s, 2p, 3s, এভাবে ইলেকট্রন কিন্তু ক্রমান্বয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। তো সেজন্য আমরা প্রথমে 1s অরবিটালটা লিখতে পারি। তো 1s এর পরে আমরা দেখতে পাচ্ছি এখানে 2s অরবিটাল, তারপর হচ্ছে 2p, 3s, 2p, 3s, তারপর হচ্ছে 3p, 4s, তার মানে 3s থেকে কিন্তু 3p অরবিটালের শক্তি বেশি, 3p থেকে কিন্তু 4s অরবিটালের শক্তি বেশি, তারপর হচ্ছে 3d, 4p, 5s, 3d, 4p, 5s, দেন হচ্ছে 4d, 5p, 6s, 4d, 5p, তারপর হচ্ছে শক্তি বেশি হচ্ছে 6s। তো এভাবে আমরা অরবিটালগুলোকে সাজিয়ে নিব প্রথমে ইলেকট্রন বিন্যাস করার জন্য। তো এগুলা এই নীতিকে অনুসরণ করে কিন্তু আমরা সহজেই পরমাণুর সময় ইলেকট্রন বিন্যাস করতে পারবো। তো এখন দেখা যাক যে ইলেকট্রন প্রথমে কেন 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s এ ইলেকট্রন কেন প্রবেশ করে। তো এটার জন্য একটা সূত্র আছে যে প্রথম 1s এর জন্য আমরা যদি দেখি যে 1s এর ভ্যালুটা কত আসলে। তো 1s এর জন্য n এর মান আমরা জানি এখানে হচ্ছে 1, এবং আমি পূর্বে আলোচনা করেছিলাম যে l এর মান 0 হলে এটা হচ্ছে s অরবিটাল। তার মানে আমরা বলতে পারি এখানে যে s এর মান হচ্ছে কত, এখানে l এর মান হচ্ছে কত, s এর জন্য 0। তো আমাদেরকে যে সূত্রটা অনুসরণ করতে হবে সেটা হচ্ছে n প্লাস l, অর্থাৎ n প্লাস l এর মান যার বেশি হবে, যার কম হবে সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, n প্লাস l এর মান যার বেশি হবে তারপর সেটাতে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আমরা 1s এর জন্য লিখতে পারি n এর মান হচ্ছে 1 প্লাস l এর মান হচ্ছে 0, তাহলে আমরা পাচ্ছি 1। তারপর আমরা 2s এর ক্ষেত্রে যদি আসি, তাহলে 2s ইকুয়াল টু আমরা লিখতে পারি n প্লাস l। তো আমরা জানি 2 টা হচ্ছে প্রধান শক্তি স্তরের মান, এবং 2s এর ক্ষেত্রে যদি আসি তাহলে s এর মান হচ্ছে 0। আমরা জানি যে s ইকুয়াল টু 0, p ইকুয়াল টু 1, d ইকুয়াল টু 2, f ইকুয়াল টু 3। তো আমরা এখানে n এর মান 2 বসাবো প্লাস l এর মান 0 বসাবো, তাহলে আমরা পাচ্ছি কত, 2। তো যদি 2 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে কিন্তু 2 বেশি, তাহলে যার মান কম আগে ইলেকট্রন সেটাতে প্রবেশ করবে। তার মানে বোঝা গেল যে আগে 1s এ ইলেকট্রন প্রবেশ করবে, কারণ 1s এর মান কিন্তু n প্লাস l এর মান কিন্তু কম, তার মানে 1 আগে প্রবেশ করবে। তারপর হচ্ছে 2s, 2s এর মান হচ্ছে 2, যা 1 থেকে বড়, এজন্য আমি কিন্তু 1s লেস দেন 2s লিখেছি। দেন আমরা যদি 2p এর ক্ষেত্রে আসি তাহলে দেখব যে 2p এর জন্য আমরা যদি লিখি n প্লাস l, তার মানে আমরা লিখব n এর মান 2 প্লাস এখানে p এর মান কত বসবে, আমরা জানি p এর জন্য p এর ভ্যালু হচ্ছে 1, তার মানে হচ্ছে 3। তো এই 3টা কিন্তু আবার 2s থেকে বড়, তাহলে আমরা যদি একটু ধারাবাহিকভাবে দেখি তাহলে 1s এর মান হচ্ছে 1, 2s এর মান হচ্ছে 2, এবং 2p এর মান হচ্ছে 3। তাহলে কিন্তু আমাদের সিরিয়াল কিন্তু ঠিক আছে এখানে 1s, 2s, 2p। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা n প্লাস l এর মান অনুযায়ী কিন্তু আসলে এগুলো সাজানো হয়েছে। তো এখন আমরা একটু মৌলের মধ্যে প্রবেশ করব, যে দেখব কিভাবে মৌলগুলো বা পরমাণু সমূহের ইলেকট্রন বিন্যাস করা হয়। তো পর্যায় সারণীর যে মৌল আছে, পর্যায় সারণীর মৌলগুলোর মধ্যে প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন। তো আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তাহলে আমরা জানি প্রথম
1s এ ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে 1s 1, তো তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত 1। তারপর হচ্ছে 2 নম্বরের ক্ষেত্রে যদি আসি, তো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তাহলে আমরা জানি প্রথম হচ্ছে 1s, আর s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুটি, আমরা পূর্বে দেখেছি। তাহলে আমরা লিখব 1s 2। তারপর আমরা যাব হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। তো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তো আমরা লিখব প্রথমে 1s, এবং 1s মানে s এর দুটি নিতে পারে। তারপর হচ্ছে যেহেতু তিনটি ইলেকট্রন, দুটি ইলেকট্রন লেখার পরে আরো একটি ইলেকট্রন অবশিষ্ট থাকে, সেটি 2s অরবিটালে যাবে, তাহলে 2s 1। তাহলে সেখানে আমরা ইলেকট্রন পেয়েছি, ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি 2 1, এই পাশে আমরা দেখতে পাচ্ছি 2। তো একইভাবে যদি আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি, যে নাইট্রোজেন হচ্ছে কত 7। তো নাইট্রোজেন যদি 7 হয়, প্রথমে আমরা লিখব 1s 2, তারপর আমরা লিখব 2s। আমরা জানি s এর ধারণ ক্ষমতা হচ্ছে কয়টি, s এর ধারণ ক্ষমতা হচ্ছে দুটি ইলেকট্রন, তো এখানে টোটাল হচ্ছে 7টি। তো 1s 2s, তো 1s এবং 2s এর মধ্যে ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারছে কয়টি, 4টি। দেন আমরা যাব 2p তে। তাহলে 7টি হওয়ার জন্য আমাদেরকে 2p এর উপরে 3টি ইলেকট্রন দিতে হবে। তাহলে আমরা পাচ্ছি, এখানে পাচ্ছি 2 প্লাস 2 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস 2 5, 5 প্লাস 2 ইকুয়াল টু 7। তার মানে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। তো এইভাবে কিন্তু আমরা এই নীতিটাকে অনুসরণ কিন্তু আমরা প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবো। তাহলে আমরা একটু উপরে যাই, যদি আমরা সোডিয়ামের ক্ষেত্রে আসি, যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 11। তাহলে আমরা প্রথমে লিখব 1s, s এর উপর 2, তারপর হচ্ছে কত 2s, 2s এর উপর হচ্ছে 2। আমাদের যেহেতু ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টি, তার মানে আরো যাবে 2 প্লাস 2 মানে হচ্ছে 4। তারপর হচ্ছে 2p, তো p সর্বোচ্চ নিতে পারে কয়টি, 6টি। তাহলে 6 আর 2 হচ্ছে 8, 8 আর 2 হচ্ছে 10। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 11 মানে 11টি আছে, তার মানে 2p এর পরে হচ্ছে কত, 2p এর পরে হচ্ছে 3s। তো আমরা জানি যেহেতু এখানে হচ্ছে 11টি ইলেকট্রন, আমরা ইতিমধ্যে 1s 2s 2p এর উপর লিখেছে কয়টি, 4 আর 6 হচ্ছে 10টি, আমরা লিখবো আরো একটি, তাহলে টোটাল হচ্ছে 11টি। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 8টি, তৃতীয় কক্ষপথে হচ্ছে 1। তার মানে k এর মান 2, l এর মান হচ্ছে 8 এবং m এর মান হচ্ছে 1। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 1। তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা, অর্থাৎ এটাকে অনুসরণ কিন্তু আমরা প্রত্যেকটা পরমাণু সমূহের ইলেকট্রন বিন্যাস সমাধান করতে পারবো। দেন যদি আর একটু উপরে যাই, যে 15 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, তাহলে আমরা দেখতে পাই যে প্রথমে আমরা লিখব 1s2 2s2 2p 6, তারপর 3s1 3s2। তো আমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 15টি, আমরা ইতিমধ্যে লিখেছি 2 মানে দুটি, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টি। তারপর আমরা তৃতীয় কক্ষপথে প্রবেশ করলাম, তৃতীয় কক্ষপথে প্রথমে হচ্ছে 3s, 3s এর জন্য হচ্ছে 2। তারপর আমাদের ইলেকট্রন হচ্ছে এখানে টোটাল হচ্ছে 15টি, এখানে হচ্ছে 2 আর এদিকে হচ্ছে 10 মানে হচ্ছে 12টি। তাহলে এখানে লিখতে হবে আরো 3টি, তাহলে 2 4 6 হচ্ছে 10 12, 12 আর 3 হচ্ছে 15। তাহলে এই পাশে 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন হচ্ছে srp এর যোগফল হচ্ছে কত 5। তাহলে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হবে 2 8 5। তো এভাবে আমরা চাইলে সবগুলো ইলেকট্রন বিন্যাস করতে পারি। দেন আরেকটু বড় ইলেকট্রন বিন্যাসে যাচ্ছি আমি, ক্যালসিয়াম। ক্যালসিয়ামের আমরা জানি 20। তো ক্যালসিয়াম যদি 20 হয়, তাহলে আমরা লিখতে পারি 1s2 2s2 2p6, তারপর হচ্ছে 3s2, তারপর হচ্ছে 3p6, তারপর এখানে হচ্ছে 3d, তারপর হচ্ছে 4s। এখন প্রশ্ন হলো যে 1s এর দুইটি ঠিক আছে, 2s এর জন্য 8টিও ঠিক আছে,
তো এখানে হচ্ছে টোটাল 20টি, তো আমি লিখলাম 2টি এবং 8টি। এই পাশে কিন্তু হচ্ছে 2টি এবং 6টি, মানে 8 আর এদিকে হচ্ছে 10, 18। আমরা জানি যে 3d-র আগে অরবিটাল কিন্তু 4s এ প্রবেশ করবে। 3p-র পরে কিন্তু 4s, তাহলে 3p-র পরে কিন্তু 4s। তাহলে এখানে যেহেতু ক্যালসিয়ামের হচ্ছে 20টি ইলেকট্রন, এখানে হচ্ছে টোটাল 18টি, তাহলে ইলেকট্রন যাবে কোথায়? s অরবিটালে। তো যেহেতু এখন আমাদের 20টি হয়ে গিয়েছে, ইলেকট্রন আর অবশিষ্ট নেই, অর্থাৎ 2 4 6 10 12, 12 আর 6 18, 18 আর 6 20। তার মানে ইলেকট্রন যেহেতু অবশিষ্ট নেই, তার মানে ডি অরবিটালটি ফাঁকা থাকবে, অর্থাৎ ডি অরবিটালের উপর আমরা দিব 0। তাহলে আমরা টোটাল ইলেকট্রন বিন্যাস থেকে কি পাচ্ছি? 2 প্রথম কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8, তৃতীয় কক্ষপথে হচ্ছে 2 প্লাস 6 মানে 8, এবং চতুর্থ কক্ষপথের জন্য হচ্ছে 2। তাহলে আমরা ক্যালসিয়ামের জন্য পেলাম 2 8 8 2, অর্থাৎ প্রথম শক্তি স্তর কে এল, তারপর হচ্ছে এন, তারপর হচ্ছে এন। তো আশা করি যে স্টেপ বাই স্টেপ আলোচনা করাতে ওই তো ইলেকট্রন বিন্যাসটা সহজে বোঝা গিয়েছে।